গল্পের নাম মরণের মুখোমুখি। কোনো এক দেশে এক বণিক ছিল। সে নানা দেশ ঘুরে ঘুরে ব্যবসা বাণিজ্য করে অনেক টাকা রোজগার করত। ওই বণিকের নাম ছিল সুন্দর। যেমন নাম তেমনি তার চেহারাটাও ছিল বড় সুন্দর। সুন্দরের গায়ের রং ছিল টকটকে ফর্সা, লম্বা চওড়া দেহ, বড় বড় চোখ আর এক মাথা কালো চুল। সুন্দর নিজের দেশের ভালো ভালো জিনিস কিনে সাগর পাড়ের অন্যান্য দেশে চড়া দামে বিক্রি করত। আবার সে দেশের সেরা সেরা জিনিস যা তার নজরে পড়ত সেসব কিনে অন্য দেশে গিয়ে বিক্রি করত। আবার ফেরার পথে ওই সব দেশ থেকে সস্তায় পছন্দ মতো মালপত্র কিনে এনে নিজের দেশে ব্যবসায়ীদের কাছে বিক্রি করত। এইভাবে সুন্দর ব্যবসা চালাতো এবং এতে সে প্রচুর অর্থ আয় করত। নিজের দেশ থেকে বেরিয়ে ব্যবসা বাণিজ্য সেরে আবার নিজের দেশে ফিরে আসতে কখনো বছরখানেক সময় লাগত, কখনো বা 1.5-2 বছরও লেগে যেত। আমাদের ভারতবর্ষ ছেড়ে অনেক দূর দূর বিদেশে সে যেত। সেসব দেশে যেতে হলে তাকে জাহাজে চড়ে সাগর পার হয়ে যেতে হতো। সে যখন যে জাহাজে করে যেত সে জাহাজে অন্যান্য সাধারণ যাত্রীর সঙ্গে আরও অনেক বণিকও যেত। তারাও যেত মালপত্র নিয়ে বিদেশে বাণিজ্য করতে। এমনি একদিন সুন্দর চলেছে জাহাজ চড়ে। কদিন ধরে জাহাজ চলেছে। একদিন দুপুরের দিকে পশ্চিম আকাশে এক খণ্ড কালো মেঘ দেখতে পেয়ে জাহাজের ক্যাপ্টেনের মুখ শুকিয়ে গেল। সে বুঝল এবার ঝড় উঠবে। সে সঙ্গে সঙ্গে বিপদ সুযোগ ঘণ্টা বাজিয়ে সমস্ত যাত্রীদের সে কথা জানিয়ে দিল। যেখানে জাহাজ রয়েছে সেখান থেকে ডাঙা বহুত দূরে। ক্যাপ্টেন বুঝল যত জোরে জাহাজ চালানো যাক না, ঝড় আসার আগে কখনোই জাহাজকে ডাঙায় ভেরানো সম্ভব হবে না। তবু ভগবানের দয়ার ওপর নির্ভর করে ক্যাপ্টেন ডাঙার দিকে জাহাজ চালিয়ে দিল। দেখতে দেখতে সারা আকাশ কালো মেঘে ছেয়ে গেল এবং প্রচণ্ড বেগে ঝড় উঠল। সে ঝড়ের আঘাত জাহাজটার পক্ষে সামলানো সম্ভব হলো না। মাত্র কয়েক মিনিটের মধ্যেই ভেঙে চুরে জাহাজটার সলিল সমাধি হলো। জাহাজটায় ছিল অসংখ্য মানুষ। তারা যে কে কোথায় গেল তার ঠিক নেই। কেবল দেখা গেল একটা কাঠের পাটাতন আঁকড়ে ধরে সুন্দর জলে ভাসছে। সেই পাটাতনটা ভাসতে ভাসতে রাতের বেলা সুন্দরকে পৌঁছে দিল একটা অজানা দ্বীপের তীরে। সুন্দরের জ্ঞান ছিল না বললেই হয়। এবার মাটির স্পর্শ পেয়ে তার সম্বিত ফিরে এলো। সে পাটাতন থেকে লাফ দিয়ে তীরভূমিতে পা দিল। তারপরে সে শুয়ে পড়ল বালির ওপর। তার ঘুম ভাঙল পরদিন সকালে, যখন সূর্যের আলো তার মুখে চোখে এসে পড়ল। সে উঠে বসল। দ্বীপের ভেতরের দিকে অনেক দূর অবধি তাকালো। সে কেবল নানা রকমের গাছপালাই দেখতে পেল। কাছাকাছির মধ্যে সে একটা ছোটোখাটো ঝাগড়া গাছ দেখতে পেল। তাতে লাল লাল অনেক ফল ঝুলছে। সুন্দর এগিয়ে চলল গাছটার দিকে। তার খুব খিদেও পেয়েছে। যদি ওই ফল খাবার উপযুক্ত হয় তাহলে খেয়ে পেট ভরাবে। গাছটার নিকটে গিয়ে একটা ফল ছেড়বার জন্য যেই হাত বাড়িয়েছে অমনি খানিকটা দূর থেকে কে যেন বলে উঠল, আরে করো কি করো কি। মানুষের গলা শুনতে পেয়ে খুব ভালো লাগলো সুন্দরের। সে তাকিয়ে দেখল কিছুটা তফাতে জনাক চারেক লোক মাঠে কি যেন করছে।
গাছপালার আড়ালের জন্যে সমুদ্র তীর থেকে সুন্দর ওদের দেখতে পায়নি। একজন লোক সুন্দরের কাছে এগিয়ে এসে বলল, এগুলো বিষ ফল, খেলে সঙ্গে সঙ্গে মরতে হবে। তোমার কি খুব খিদে পেয়েছে? তুমি কোত্থেকে আসছো? সুন্দর বলল নিজের কথা। তারপর জানালো যে হ্যাঁ, সত্যি তার খিদে পেয়েছে। লোকটা বলল, ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমাদের মাঠের কাজটা এক্ষুনি শেষ হয়ে যাবে, তোমাকে আমাদের সঙ্গে নিয়ে যাব। সুন্দর লোকটার সঙ্গে মাঠের ধারে গিয়ে দাঁড়ালো। লোকগুলো মাঠে কি যেন চারা গাছ রোপণ করছে। ওদের কাজ শেষ হলে ওরা সুন্দরকে নিয়ে এলো তাদের গ্রামে। ওরা পেট ভরে তাকে খাওয়ালো। তারপর বলল, এখান থেকে কিছুটা তফাতেই নগর। নগরে আমাদের রাজা থাকেন। রাজামশাই খুব ভালো লোক। তিনি বিদেশিদের খুবই খাতির যত্ন করেন। কাল তোমাকে আমাদের রাজার কাছে নিয়ে যাব। একে তুমি বিদেশি, তার ওপর বিপদগ্রস্ত, তিনি তোমাকে নিশ্চয়ই সাহায্য করবেন। পরদিন সুন্দর রাজ দরবারে গিয়ে বুঝল রাজামশাই সত্যি সদাশয় ব্যক্তি। তিনি সুন্দরকে নিজের পাশে বসিয়ে তার সমস্ত কথা শুনলেন। তারপর বললেন, তুমি এখানে থেকে যাও, আমি তোমাকে ভালো মাইনের কাজ দেব, থাকবার ভালো বাড়িও দেব, তোমার কোনো অভাব অসুবিধে রাখবো না। তোমাকে দেখে আমার বড় ভালো লাগছে। সুন্দর বলল, আমি কি আপনার কাজ করে আপনাকে সন্তুষ্ট করতে পারবো? নিশ্চয়ই পারবে, কেন পারবে না? তবে তুমি যখন পণ্য ব্যবসায়ী, বুঝতে পারছি ওই কাজটাই তোমার বেশি পছন্দ, বা ওই কাজেই বেশি অভিজ্ঞ তুমি। বেশ তো, তোমাকে আমি প্রয়োজন মতো অর্থ দেব আর জাহাজও দেব। তুমি আমার এখান থেকেই যাবে, মাঝে মাঝে বিদেশে বাণিজ্য করতে যাবে, তাতে আমি সানন্দে মত দেব। সুন্দর বলল, আপনার অনেক দয়া। সুন্দর থেকে গেল ওই দ্বীপে স্বয়ং রাজার আশ্রয়ে। খুব সুখেই বড় আনন্দেই সুন্দরের দিনগুলো কাটতে লাগলো। সুন্দর দেখতে যেমন সুশ্রী, তার ব্যবহার, তার কথাবার্তাও বড় মধুর। রাজামশাই অল্প দিনের মধ্যেই সুন্দরকে বড় আপন করে নিলেন। মাসের পর মাস কাটতে কাটতে একটা বছর ঘুরে গেল। সেই সময় একদিন রাজা তাকে জিজ্ঞেস করলেন, কেমন লাগছে আমাদের এই দেশ? এই যে তুমি নিজের দেশ ছেড়ে আমার এখানে রয়েছ, এর জন্যে তোমার কি কোনো মনোকষ্ট রয়েছে? সুন্দর বলল, না রাজামশাই, আপনার এখানে আমি বড়ই সুখে আছি। নিজের দেশের কথা আমার আর মনেই পড়ে না। রাজা বললেন, তাহলে তোমাকে একটা কথা বলি। তোমার বয়স হয়েছে, এবার তোমার বিয়ে করার খুবই দরকার। বউ না থাকলে পুরুষ মানুষকে অনেক অসুবিধেই পড়তে হয়। অসুখে বিসুখে এবং অনেক কাজে বউয়ের সাহায্য না পেলে কষ্টের সীমা থাকে না। আমার জানাশোনা অতিশয় সুন্দরী ও গুণবতী একটি মেয়ে আছে। তাকে বিয়ে করলে তুমি সুখী হবে। তাকে বিয়ে থা করে আমার দেশেই তুমি বরাবরের জন্যে থেকে যাও। তোমাকে ছাড়তে আমার মন চাইছে না। সুন্দর কোনো কথা না বলে চুপ করে রইল। রাজা বুঝলেন তার কথায় সুন্দর রাজি আছে। তারপর কয়েকদিনের মধ্যেই তিনি সেই সুন্দরী মেয়ের সঙ্গে সুন্দরের বিয়ে দিয়ে দিলেন। মেয়েটি যেমন সুন্দরী, তেমনি তার মিষ্টি ব্যবহার। এমন মেয়েকে পেয়ে সুন্দর সত্যি বড় সুখী হলো। বড় আনন্দে তার দিন কাটতে লাগলো। সুন্দরের সুন্দর ব্যবহারের জন্য সকলেই তাকে ভালোবাসত। তার অনেক ভালো ভালো বন্ধুও জুটে গেল। এরই মধ্যে একদিন একটা বড়ই
দুঃখজনক সংবাদ সুন্দরের কানে এলো। তার যে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, সেই বন্ধুটির মৃত্যু সংবাদ শুনল সে। আর তারপরে যে কথাটা শুনল তা বড়ই ভয়ঙ্কর। সে শুনল তার ওই মৃত বন্ধুটির সঙ্গে বন্ধুর বউকেও জীবন্ত সমাধি দেওয়া হবে, এবং এটাই নাকি এ রাজ্যের নিয়ম। স্বামী মারা গেলে স্ত্রীকেও তার সঙ্গে কবর দেওয়া হয়, আবার স্ত্রী মারা গেলে তার সঙ্গে স্বামীকেও জীবন্ত কবর দেওয়া হয়। কবর দেওয়ার প্রথাটা এই রকম। নগরের এক প্রান্তে একটি ছোট্ট পাহাড় আছে, আর সেই পাহাড়ের মাথায় আছে একটা গভীর গহ্বর। কপিকলের সাহায্যে সেই গহ্বরের মধ্যে মৃতদেহ নিচে নামিয়ে দেওয়া হয়, এবং তার সঙ্গে তার জীবন্ত স্বামী বা স্ত্রীকেও নামিয়ে দেওয়া হয়। জীবন্ত মানুষটির জন্যে দেওয়া হয় মাত্র 7খানি রুটি আর 1 ঘটি পানীয় জল। ওই রুটি আর জলটুকু খেয়ে মানুষের পক্ষে যতদিন বাঁচা সম্ভব, জীবন্ত মানুষটি ততদিনই বাঁচে, তারপরে তার মৃত্যু হয়। এই শুনে তো সুন্দরের হাত পা ঠান্ডা হয়ে গেল। তার মনে এই চিন্তাটাই ভয়ঙ্কর হয়ে দেখা দিল যে যদি কোনো দিন তার বউয়ের আগে মৃত্যু হয়, তাহলে তার কি গতি হবে। এরপর সে বহু জনকে জিজ্ঞেস করে জেনেছে যে এই সাংঘাতিক নিয়মের কখনো ব্যতিক্রম হয়নি এবং হবেও না। সেই বন্ধুটির মৃতদেহ যখন পাহাড়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সুন্দরও তাদের সঙ্গী হলো। মৃতদেহের পাশে পাশে তার বউটিকেও ভালো পোশাক ও নানা স্বর্ণালঙ্কারে সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। ওই মৃত ব্যক্তির ও তার বধূর বহু আত্মীয় স্বজনও চলেছে তার পিছু পিছু। আত্মীয় স্বজনেরা চোখের জল মুছতে মুছতে চলেছে। ক্রমে ক্রমে সকলের পাহাড়ের ওপরকার সেই গহ্বর মুখের কাছে উপস্থিত হলো। গহ্বরের ওপর একটা কপিকল খাটানো আছে, আর তাতে মজবুত দড়ি লাগানো আছে, আর তার পাশে পড়ে রয়েছে কাঠের তৈরি দোলনার মতো একটা জিনিস। গহ্বরের মুখটা খুব বড় একটা পাথর দিয়ে চাপা দেয়া ছিল। 5-7 জনের ঠেলে পাথরটাকে সরিয়ে দিতে গহ্বরের মুখ উন্মুক্ত হলো। তখন সেই দোলনায় মৃতদেহ আর বউটিকে চাপিয়ে কপিকলের সাহায্যে একেবারে নিচে নামিয়ে দেয়া হলো। তা প্রায় 20-25 হাত নিচে। নিয়ম মতো বধূর হাতে দেয়া হয়েছে 1 ঘটি জল আর 7খানা রুটি। ওদের নিচে নামবার সময় একজন বউটিকে বলে দিল সে যেন নিচে গিয়ে তার মৃত স্বামীকে দোলনা থেকে নামিয়ে নেয়, এবং ওই রুটি আর জল খুব অল্প পরিমাণে খেয়ে খেয়ে যতদিন সম্ভব নিজের প্রাণটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। তারপর শূন্য দোলনাটাকে ওপরে তুলে নিয়ে গহ্বরের মুখ পাথর চাপা দিয়ে যে যার বাড়িতে ফিরে গেল। সকলে চলে যাওয়ার পরও সুন্দর অনেকক্ষণ স্থাণুর মতো সেখানে একই জায়গায় দাঁড়িয়ে রইল। ভয়ে দুর্ভাবনায় তার সর্বশরীর থরথর করে কাঁপছে। কতক্ষণ যে সে সেখানে দাঁড়িয়েছিল তা তার নিজেরই হিসেবের বাইরে। তারপর এক সময় সে অতি দুর্ভাবনাগ্রস্ত ও আতঙ্কিত চিত্তে ফিরে এলো তার নিজের ঘরে। সুন্দরের মনে ওই এক ভয়ানক দুর্ভাবনার উদয় হয়েছে। যদি তার বউয়ের আগে মৃত্যু হয়, তাহলে তার কী নিদারুণ পরিণতি হবে। এরপর থেকে সুন্দর তার বউয়ের স্বাস্থ্যের দিকে সর্বদা তীক্ষ্ণ দৃষ্টি রাখতে লাগল।
বউয়ের একটু মাথা ব্যথা বা একটু সর্দি জ্বর হলেও সে সঙ্গে সঙ্গে 10টা বুদ্ধি এনে হাজির করে। তার একমাত্র আশঙ্কা, যদি তার বউ মরে যায়। বেশ কয়েক মাস পর একদিন সত্যি সত্যি সুন্দরের বউ কঠিন অসুখে আক্রান্ত হলো। সুন্দর পাগলের মতো ডাক্তার বদ্যিদের কাছে ছুটোছুটি করতে লাগলো। বউয়ের চিকিৎসার জন্য সে জলের মতো অর্থ ব্যয় করতে লাগলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। তার বউ মারা গেল। এক দুর্বিষহ আতঙ্কে সুন্দর মৃত্যুবান হয়ে উঠল। সঙ্গে সঙ্গে বহু লোক জুটে গেল সুন্দরের বউকে সমাধি স্থানে নিয়ে যাওয়ার জন্যে, আর সেই সঙ্গে সুন্দরকেও প্রস্তুত হতে বলল তাদের সঙ্গে যাবার জন্যে। সুন্দর রাজার বড় প্রিয় পাত্র ছিল, তাই তাকে শেষ বিদায় জানবার জন্যে রাজাও সেখানে উপস্থিত হয়েছেন।